বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভয় সমগ্র থেকে ভৌতিক পালঙ্ক। গল্প পাঠে পৌলমী ও নবনীতা। বিশেষ প্রয়োজনে গল্পের চরিত্রের কিছু পরিবর্তন করা হয়েছে, ভুল দুটি মার্জনীয়। শুরু করছি আজকের গল্প, ভৌতিক পালঙ্ক। অনেকদিন পর চৈতির সাথে দেখা। বেচারা হন্তদন্ত হয়ে ভিড় ঠেলে বিকেলবেলা বেন্টিং স্ট্রিটের বাঁ দিকের ফুটপাত দিয়ে উত্তর মুখে চলছে। সমস্ত অফিসের কাজ সবে মাত্র ছুটি হয়েছে। শীতকাল, আধো অন্ধকার আধো আলোয় পথ ছেয়েছিল। ক্লান্ত দেহে ছ্যাকড়া গাড়ির মতো ধীরে ধীরে পথ ভেদ করেই চলছিলাম। সহসা চৈতির জামাটা চেপে ধরে চিৎকার করে উঠলাম, আরে চৈতি যে! চৈতি সবিস্ময়ে আমার বাণে চেয়ে বলে উঠল, মিতু, মাই গড, আমি তোমাকেই খুঁজছিলাম। তার প্রমাণ আমাকে ধাক্কা দিয়েই তুমি চলে গেছিলে। আর একটু হলে ভাগ্যিস ডাকলাম। সরি, আমি এখন বিশেষ ব্যস্ত। তা তো বুঝতেই পারছি। তা কোথায় চলেছো শুনি? তোমাকেও যেতে হবে আমার সঙ্গে। বেশি দূর নয়, যাবার পথে সব বলবো। আশ্চর্য! না বললে শুনবো না, জোর করে নিয়ে যাব। ছেলেবেলা থেকেই চৈতিকে চিনি। কথা অনুযায়ী সে কাজ করে, আর শরীরে কিছু বল থাকায় প্রায় ক্ষেত্রে সে বল প্রয়োগ করে স্বার্থ সিদ্ধি করতে ভোলে না। অগত্যা তার সঙ্গে যেতে হলো। তার গন্তব্যস্থান খুব নিকটেই ছিল এবং তার উদ্দেশ্য খুব সংক্ষেপেই ব্যক্ত করল। সেদিন সকালে খবরের কাগজের বেচাকেনা কলামে একটা বিজ্ঞাপন ছিল। একটি অতি আধুনিক এবং রহস্যজনক চীন দেশীয় খাট অধিক মূল্যদাতাকে বিক্রয় করা হইবে। জগতে ইহা অদ্বিতীয়, সুযোগ হারাইলে অনুশোচনা করিতে হইবে। ঠিকানা 2/3 অমুক স্ট্রিট। চৈতি তার পকেট থেকে বিজ্ঞাপনটা বের করে আমায় বলল, এ নাও, পড়ো। বুঝলাম। তা রহস্যজনক শব্দটার মানে কি? ওইটাই তো আমায় ভাবিয়ে তুলছে, কোনো হদিশ করে উঠতে পারছি না। চৈতি চলছিল রাস্তার নাম দেখতে দেখতে। হঠাৎ সে লাফিয়ে উঠল, পেয়েছি, এই গলি, এই গলি, এই গলি। সন্ধ্যা স্ত্রীমিত আলোকে সেই গলির পানে তাকিয়ে আমার সারা শরীরে কেন জানি এক প্রকার শিহরণ জাগলো। চীনা পল্লীর চীনা আবহাওয়ার রহস্যজনক খাট। চৈতির হাতটা ধরে বললাম, খাটে কাজ নেই চৈতি, চলো বাড়ি ফিরে যাই। আমার বাঙালি খাটি বেঁচে থাকুক। চৈতি প্রবল বেগে এক ঝাঁকুনি দিয়ে বলে উঠল, ভীতু কোথাকার, এতটা এগিয়ে এসে কখনো ফেরা যাবে না। গলির মোড়ে ডান পাশে একটা নিম গাছ ভূতের মতো মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। ওদিকে ডাস্টবিনের মধ্যে থেকে যত সব অখাদ্য কুখাদ্যের বিচ্ছিরি গন্ধ ভেসে আসছে। অন্নপ্রাশনের ভাত যেন ঠিকরে বার হয়ে আসতে চাইলো অসহ্য যন্ত্রণায়। নাকে রুমাল চাপা দিয়ে কোনো গতিতে পথ চলতে লাগলাম। একটা দুমকা বাতাস বিভ্রান্ত হয়ে আচমকা দক্ষিণ দিক থেকে ভেসে এসে আমাদের শরীরে যেন আছাড় খেয়ে পড়ল। মাথার ওপর দিকে কয়েকটা বাদুড় ডানার শব্দ করতে করতে উড়ে গেল। দুটো অভিভাবকহীন কুকুর এই অনধিকার প্রবেশকারীদের পানে চেয়ে বিশ্রী সুরে অভিযোগ করতে লাগলো। পথে আর জনমানবের চিহ্ন পর্যন্ত ছিল না। পাশে একটা চীনা ডাক্তারের বহু পুরাতন সাইনবোর্ড, তার উপরকার নরকঙ্কালের ছবিটিও জীর্ণপ্রায়। কোথা থেকে একটা পিয়ানোর অস্পষ্ট সুর ভেসে আসছিল। শীঘ্রই আমরা আমাদের নির্দিষ্ট গৃহে এসে পৌঁছালাম। অমন বাড়ি আমি আর জীবনে দেখিনি। ইট বার করা পঙ্গু প্রায় বহু প্রাচীনকালের সাক্ষ্য নিয়ে দাঁত বের করে দাঁড়িয়ে আছে। হয়তো নবাব আলীবর্দী খাঁর আমলে এই বাড়ির ভিত্তি স্থাপন করা হয়েছিল। ভাঙা ফটক দিয়ে অতি সন্তর্পণে ভেতরে প্রবেশ করি। বাড়ির ভেতরে গিয়ে আমি অবাক হয়ে গেলাম, এত লোক এখানে কোথা থেকে এলো? যে নির্জন নিস্তব্ধ গলি আমরা পেছনে ফেলে আসলাম, সেখানে তো কারো ছায়া পর্যন্ত খুঁজে পাইনি। ভৌতিক কাণ্ড নাকি?
সকলের মুখেই কৌতূহলের ছাপ বর্তমান। নানা জাতির লোক সেখানে সমাবেত হয়েছিল। এতগুলো লোক, কিন্তু কারোর মুখে একটা কথা নেই। ছুঁচ পড়লে পর্যন্ত তার শব্দ শোনা যায়। ঘণ্টাখানেক পর এক বৃদ্ধ মোটা চীনা আমাদের পথ প্রদর্শন করে নিয়ে গেল। তার মাথায় একটা চুলও কাঁচা ছিল না। তার সামনের ওপরে দুটো দাঁত সোনা দিয়ে বাঁধানো, আর বাঁ হাতের উল্কিতে একটি ভোজালির ছবি। সে আমাদের ইশারা করে অনেকগুলো ঘর পার করে সেই খাটের ঘরে নিয়ে গেল। বাড়িটি একটি দুর্ভেদ্য দুর্গের মতো, চারিদিকে শুধু গোলকধাঁধা। হ্যাঁ, খাট বটে। অমন খাট আমি জীবনে আর দ্বিতীয়টি দেখিনি। খাট আমি অনেক দেখেছি, কিন্তু ঠিক ওই রকম আশ্চর্য চীনা খাট সেই প্রথম এবং শেষ দেখলাম। তার অপূর্ব ভাস্কর্য, অপূর্ব কারুকার্য। একপাশে ভগবান বুদ্ধের ধ্যান গম্ভীর প্রশান্ত মূর্তি। আয়তনে খাটটি বিশেষ বড় নয়, দুটি মানুষ বেশ আরামে শুতে পারবে। আবার আশ্চর্য, সেই খাটটি বাড়িয়ে 10 জনের জায়গা করা যায়। দেখে চমকে গেলাম। সকলের সঙ্গে দর কষাকষি হতে লাগলো। ওই সামান্য একটা কাঠের খাটের প্রতি সকলের মন আকৃষ্ট হয়ে গেছিল। কেনবার জন্য সকলের কি সে ব্যাকুলতা! দাম হু হু করে বাড়তে লাগলো। তবে শেষে চৈতির ভাগ্যেই সেই খাটটা জুটল 1500 টাকায়। সেই খাট নিয়ে বাড়ি ফিরতে চৈতির প্রায় 10টা বাজলো। যে দেখলো সেই বলল, চমৎকার চমৎকার। সেখান থেকে খাওয়া দাওয়া করে আমি বাড়ি ফিরলাম। চৈতি বলল, আবার এসো, নেমন্তন্ন রইলো। তথাস্তু বলে চলে গেলাম। আমি যাবার আগেই পরদিন সকালে চৈতি এসে হাজির। উস্কো খুস্কো চুল, মুখ শুকনো, চোখ দুটো জবা ফুলের মতো লাল। দুর্ভাবনায় ও দুশ্চিন্তায় তার সারা রাত ঘুম হয়নি। আমি সবিস্ময়ে প্রশ্ন করলাম, আরে ব্যাপার কি? বিপদ, ভীষণ বিপদ। এর গলা দিয়ে স্বর বার হচ্ছিল না। আমি জিজ্ঞাসা করলাম, কিসের বিপদ? সেই খাট। একটা যে কিছু হবে তা আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম। কেউ কখনো খাল কেটে কুমির নিয়ে আসে? হাজার হোক, ওটা একটা রহস্যজনক খাট। পূর্বরাতের ঘটনা সে সব বিস্তারে বর্ণনা করে গেল। সারা রাত ঘুমোতে পারিনি। ওই খাটের উপর শুয়েছিলাম। হঠাৎ মধ্যরাতে মনে হলো কে যেন খাটটা নাড়াচ্ছে। উঠে সুইচ টিপে আলো জ্বলে দেখলাম, না, খাট ঠিকই আছে। আবার শুয়ে পড়লাম। আবার খানিক পরেই ঘুম ভেঙে গেল। কিসের একটা ভীষণ শব্দে সারা ঘরখানা যেন গম গম করছে। দেওয়ালের সঙ্গে খাটটার যেন ঠোকাঠুকি লেগে গেছে। ধরমর করে উঠে আলোটা জ্বালালাম। না, সব কিছু নিস্তব্ধ নিথর, কোথাও এতটুকু শব্দ নেই। আবার শুয়ে পড়লাম। এবার আর আলোটা নেবালাম না। ভোর রাত্রে কার দুর্বোধ্য আর্তকণ্ঠের বিলাপ ধ্বনিতে আমার চেতনা ফিরে এলো। কে যেন খাটের পাশে বসে বিনিয়ে বিনিয়ে কেঁদে মরছিল। বলেছিলাম তো তোমায় প্রথমেই, ও খাট কিনে কাজ নেই। যেমন তোমার রোগ, এবার বোঝো। দেখো মিতু, তোমায় হয়তো বুঝিয়ে বলতে পারবো না। ওই হতভাগা খাটখানার ওপর এমন মায়া লেগে আছে যে কি বলবো। আমি ওকে ছাড়তে পারবো না কোনো মতে। তবে আর কি, মরো ওই খাট নিয়ে। আমি তোমার সাহায্য চাই। আমার সাহায্য? হ্যাঁ, আজ তুমি আমাদের ওখানে রাতে খাওয়া দাওয়া করবে। সারা রাত না ঘুমিয়ে ওই খাট পাহারা দেব। দেখি ওর গলদ কোথায়। আর আমার অফিস? পাগল, কাল যে রবিবার। অগত্যা বন্ধুকে সাহায্য করবার জন্য সন্ধেবেলায় তাদের বাড়ি গিয়ে হাজির। চৈতি আমার অপেক্ষায় পথ পানে চেয়ে বসেছিল। সে উল্লাসে চিৎকার করে উঠল, স্বাগতম, সুস্বাগতম। তারপর
আর কোনো গন্ডগোল হয়নি তো? না, দিনের বেলা গন্ডগোল হওয়ার তো কোনো কারণ নেই। চৈতির মা বললেন, দেখো দেখি মা মিতু, এত বলছি যা বিক্রি করে দে, তা আমার কথা যদি ও শুনেছে। বলছো কি মা, ভয় পেয়ে 1500 টাকার খাটটা বিক্রি করে দেবো? খাওয়া দাওয়া সেরে রাত্রি জাগবার সরঞ্জাম নিয়ে আমরা দুই বন্ধুতে খাটের ঘরে গিয়ে বসলাম। আমার হাতে দিনেন রায়ের ডিটেকটিভ উপন্যাস আর চৈতির হাতে হেলথ অ্যান্ড হাইজিন। রাত্রি ক্রমে ক্রমে বাড়তে লাগলো। ঠিক হলো, আগে চৈতি ঘুমোবে আর আমি জাগবো, তারপর চৈতি জাগবে আর আমি ঘুমোবো। বইখানা খুলে আমি বসে রইলাম, পড়তে পারলাম না একটি অক্ষরও। এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম, কান খাড়া করে বসে রইলাম ভয়ে ভয়ে। এতটুকু শব্দে থেকে থেকে চমকে উঠছিলাম। ওই বুঝি অপদেবতারা আমার গলাটা টিপে ধরে। কাদের বাড়ির ঘড়িতে সুর করে 2টো বাজলো। হঠাৎ মনে হলো কে যেন বাইরের বারান্দায় চলে বেড়াচ্ছে। তার পদশব্দ বেশ স্পষ্ট হয়ে উঠল। আমার সারা শরীর ডোল দিয়ে উঠল, লোমগুলো খাড়া হয়ে উঠল। হঠাৎ সশব্দে খোলা জানলাটা বন্ধ হয়ে গেল। মুহূর্তে বোধ হলো আমি যেন শূন্যে উঠে গেছি, আমার জ্ঞান যেন লোপ পেয়ে গেছে। আমি মৃত না জীবিত তাও ঘোর সন্দেহের বিষয় হয়ে উঠল। আমি সব ভয়ে ডেকে উঠলাম, চৈতি, চৈতি। ব্যাপার কি মিতু, কি হয়েছে, কি ব্যাপার? ভয়ে ও বিস্ময়ে আমার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। চৈতি আমার দু কাঁধে হাত দিয়ে বলল, মিতু, মিতু। আমি আঙুল দিয়ে কপালের ঘাম মুছে বললাম, উফ, যা ভয় পেয়েছিলাম। তা তো বুঝতেই পারছি। যাক, তোমায় আর জাগতে হবে না, তুমি ঘুমো, আমি জেগে বসে আছি। না, আমারও ঘুমিয়ে কাজ নেই, তাছাড়া আমার আদেও ঘুম হবে না। ভীতু কোথাকার। তারপর ভীতু আমি আর চৈতি দেয়ালে ঠেসান দিয়ে বসে রইলাম। আমরা দুজনেই নিঃশব্দে জেগে রইলাম, কেউ একটিও কথা কইলাম না। আমি খোলা জানালা দিয়ে বাইরের টুকরো আকাশের পানে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। অসংখ্য তারকা মিটমিট করে জ্বলছে। বোধ হলো তারা যেন আমাদের বিপদে ফিক ফিক করে হাসছে। আমি চুপটি করে বসে আছি। এমন সময় হঠাৎ ইলেকট্রিকের আলোটা দপ করে নিভে গেল। আমরা সমস্বরে বলে উঠলাম, কে? শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভৌতিক পালঙ্ক। গল্পের পরবর্তী অংশ আগামী পর্বে।